ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু, ইরান যুদ্ধ নিয়ে সম্পর্কের টানাপোড়েন। বল প্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা অলীক কল্পনা, ইরানের প্রেসিডেন্টের সতর্কবার্তা। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে বিষয় হাইকোর্টের তীব্র প্রতিক্রিয়া জামাতেরও। নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা। বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু আজ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও কূটনৈতিক সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ হয়েছে। গত মঙ্গলবার হওয়া এই উচ্চবাচ্যপূর্ণ কথোপকথনে তেহরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কেমন হবে তা নিয়ে দুই নেতার মধ্যকার গভীর মতপার্থক্য ও দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে। সিএনএন জানায়, গত রোববারও এই দুই নেতার মধ্যে কথা হয়েছিল। তখন ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন চলতি সপ্তাহের শুরুর দিকেই ইরানের ওপর নতুন করে বড় ধরনের বিমান হামলা চালানো হতে পারে। মার্কিন প্রশাসন এই সামরিক অভিযানের নাম দিয়েছিল অপারেশন স্লেজ হ্যামার, কিন্তু সেই আলাপের মাত্র 24 ঘন্টার মাথায় মঙ্গলবার পরিকল্পিত সেই হামলা হঠাৎ স্থগিত করার ঘোষণা দেন ট্রাম্প। এই আকস্মিক সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই তেহরানের বিরুদ্ধে কঠোর ও আগ্রাসী সামরিক পদক্ষেপের পক্ষে ওকালতি করে আসছেন। মার্কিন কর্মকর্তা ও ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবারের প্রায় 1 ঘন্টাব্যাপী ফোনালাপে নেতানিয়াহু ট্রাম্পকে সরাসরি বলেন হামলা স্থগিত করার এই সিদ্ধান্ত একটি বড় ভুল ছিল এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী ট্রাম্পের সামরিক অ্যাকশনে যাওয়া উচিত। ইসরায়েলের দাবি, যুদ্ধ বিলম্বিত করলে তা কেবল ইরানকেই লাভবান করবে। একই সঙ্গে তারা কূটনীতির নামে সময় ক্ষেপণ করার সুযোগ পাবে। ইসরায়েলের এমন তীব্র চাপ ও অসন্তোষের মুখেও ট্রাম্প আপাতত সামরিক আগ্রাসনের চেয়ে কূটনৈতিক চুক্তিকে একটি সুযোগ দিতে চান। স্থানীয় সময় বুধবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা ইরান যুদ্ধের শেষ পর্যায়ে আছি। দেখা যাক কি হয়। হয় আমাদের মধ্যে একটি চুক্তি হবে, না হলে আমরা এমন কিছু করব যা খুবই ভয়াবহ হবে। তবে আশা করি তেমন কিছু করতে হবে না। ফোনালাপে নেতানিয়াহুর ক্ষোভ ও চাপ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প কিছুটা অহংকার ও দৃঢ়তার সুরে জবাব দেন, ও সেটাই করবে যেটা আমি ওকে করতে বলবো। ট্রাম্পের এই মন্তব্য ও মার্কিন পিছুটান নিয়ে ইসরায়েলি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে তীব্র হতাশা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, বল প্রয়োগের মাধ্যমে দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা একটি অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। বুধবার দিনগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। এক্সে মাসুদ পেজিশকিয়ান লেখেন, ইরান ধারাবাহিকভাবে তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং যুদ্ধ এড়ানোর জন্য সব রকম পথ খুঁজে দেখেছে। আমাদের পক্ষ থেকে সব পথেই খোলা আছে। ইরানের প্রেসিডেন্ট আরো লেখেন, বল প্রয়োগের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা একটি অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। যুদ্ধের চেয়ে কূটনীতিতে পারস্পরিক শ্রদ্ধা রাখা অনেক বেশি বিচক্ষণ, নিরাপদ ও টেকসই উপায়। সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত রিট চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই সরকার তা বিলুপ্ত ঘোষণা করায় বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট। গতকাল বুধবার সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে এই সংক্রান্ত প্রজ্ঞাপনটি উপস্থাপন করা হলে আদালত রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে প্রশ্ন দেন, এটি কিভাবে সম্ভব। এদিকে হঠাৎ করে সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করায় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এর মাধ্যমে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ে অপমৃত্যু ঘটানো হয়েছে। জামাত আমির বলেন, বার্তা স্পষ্ট, বিচারের উপর রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। অথচ এই সরকার বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দেয়া ও শক্তিশালী করার প্রত্যয় ঘোষণা করেছিল। ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বিবৃতিতে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল পাশের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় ভেঙে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। জাতীয় নাগরিক পার্টি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সও এই ঘটনার প্রতিবাদে সুপ্রিম কোর্টে ব্রিফিং দেয়। এনসিপির আইনজীবী ফোরামের নেতা জহিরুল ইসলাম মুসা বলেন, স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য মানুষের বিচারকদের যে আকাঙ্ক্ষা, সেটিতে বিএনপি সরকার খুবই বাজে একটি হস্তক্ষেপ করেছে।
সচিবালয়ের প্রতিষ্ঠার সময় উচ্ছ্বাস প্রকাশ করা বর্তমান আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা নিয়েও কড়া সমালোচনা করেন তারা। সুপ্রিম কোর্টে সচিবালয় নিয়ে দায়ের করা রিটের আইনজীবী শিশির মনির বলেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগেই সচিবালয়ের কার্যক্রম বাতিল করে সরকার আদালত অবমাননা করেছে। তিনি জানান, এ ঘটনায় সরকারের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালত অবমাননার আবেদন করা হবে। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ দেশের বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও নেতিবাচক বার্তা দিয়েছে। ইতিপূর্বে হাইকোর্ট ইচ্ছা পোষণ করেছিল যেন এ সংক্রান্ত মামলা পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সচিবালয়টি যেভাবে আছে রাখা হয়। শিশির মনির বলেন, কোর্টের এই নির্দেশনা বহাল থাকা অবস্থায় এটি বাতিল পুরোপুরি আদালত অবমাননা। মূলত এর মাধ্যমে মনে হয় উচ্চ আদালতের সঙ্গে সরকারের দ্বন্দ্ব লাগানোর দুরভিসন্ধি রয়েছে। এ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে সরকারের আগামী 7 জুন পর্যন্ত আপিলের সময় থাকলেও এখনো রাষ্ট্রপক্ষ আপিল করেনি। কিন্তু এরই মধ্যে গত মঙ্গলবার আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘোষণা করা হয়। একই সঙ্গে সেখানে কর্মরত 15 বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকো দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি নামে ইউনিয়ন বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার দিবাগত রাত আনুমানিক 1:15টার দিকে উপজেলার দুধতারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বীর সংলগ্ন কাউন্দারচক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি উপজেলার বড় বিনায়রচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় ভেকো দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে একদল লোক ওসমান গনির উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেয়ার পথেই তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, হত্যাকাণ্ডে জড়িত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডটি রাজনৈতিক প্রতিপক্ষরা ঘটিয়ে থাকতে পারে। পশ্চিমবঙ্গের কলকাতায় ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের 90তম বৈঠক শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার 3 দিনব্যাপী এই বৈঠকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে, যা আগামী শনিবার পর্যন্ত চলবে। বুধবার বৈঠকে অংশ নিতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের 6 সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশের তরফে দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কবির। এছাড়া বাংলাদেশের প্রতিনিধি দলে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইং এর ডিরেক্টর মোহাম্মদ বাকি বিল্লাহ। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশের 2 জন কূটনীতিক মোহাম্মদ আলমগীর হোসেন, তিনি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলের পলিটিক্যাল, এবং কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক আকন্দ। ভারতের তরফে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রের জল সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের একজন চিফ ইঞ্জিনিয়ার। এবারের বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তির পুনর্নবীকরণ ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।